হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের আজকের টপিকটা থাকবে মেজর পেপার 5 এর জন্য, ঠিক আছে। এবং টপিকটার যে রয়েছে আমাদের সেটা হলো রাজনীতি অধ্যয়নে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি কি, ঠিক আছে। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি হিসেবে রাজনীতি কি, তো সেই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা তোমাদের পড়বে মেজর পেপার 5 এর, ঠিক আছে, এবং থাকবে 4th সেমিস্টারের জন্য। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের সাথে এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 1199, যেটা থাকবে অল সাবজেক্টের জন্য, এবং মাইনর স্টুডেন্টদের জন্য সেটা রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন কোর্সগুলো যেগুলো রয়েছে সেখানে সেগুলোর অ্যাক্সেস নিতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে মার্ক্সের যে দৃষ্টিভঙ্গি কি ছিল, ঠিক আছে। তো দেখো, মার্ক্সীয় দর্শনে রাজনীতির কোনো স্বতন্ত্র বা স্বাধীন বিষয় নয়। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি হিসেবে রাজনীতি যে ব্যাপারটা বা যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু কোনো স্বাধীন কোনো বা স্বতন্ত্র কোনো বিষয় নয়, বরং এটি সমাজের অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল। তো সমাজের অর্থনৈতিক ব্যবস্থা যতটা ভালো থাকবে সেই সমাজের রাজনীতি ততটাই ভালো হবে, ঠিক আছে। তো রাজনীতি বোঝানোর জন্য মার্ক্সবাদের যে মূল ভিত্তি ছিল সেটা হলো মেন দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, সেটা হলো ভিত্তি এবং উপরি কাঠামো, ঠিক আছে। ভিত্তি বা দেখো বেস কি, এটি হলো সমাজের অর্থনৈতিক ব্যবস্থা বা উৎপাদন পদ্ধতি এবং উৎপাদনের সম্পর্ক, মানে উৎপাদন পদ্ধতি কিভাবে জিনিসটাকে উৎপাদন করা হবে এবং সেই উৎপাদনের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে সেটাই হলো ভিত্তি, বা বেস যতটা শক্ত থাকবে সেই বেসের কিন্তু উপরিকাঠামোটা কিন্তু ততটাই ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে উপরিকাঠামো। এখানে বলা হয়েছে রাজনীতির মূল স্তম্ভগুলো যেমন রাষ্ট্র, আইন, ধর্ম এবং সংস্কৃতি এবং শিল্প, এই পাঁচটা হলো রাজনীতির উপরি মূল কাঠামো। তো এই উপরি কাঠামোগুলোকে শক্ত করে গড়ে তুলতে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, ঠিক আছে, বেস যেটাকে বলা হয়েছে আর্থিক ব্যবস্থা, অর্থের দিক থেকে যতটা দৃঢ় থাকবে কোনো সমাজ, তো সেই সমাজে কিন্তু রাষ্ট্র ততটাই শক্তিশালী হবে, আইনও ততটা শক্তিশালী হবে, ধর্ম, সংস্কৃতি এবং শিক্ষা, সমস্ত যে এই ব্যাপারে এখানে পাঁচটা ব্যাপারে বলা হয়েছে, তো সেই পাঁচটা ব্যাপারের শক্তি বা এখানে দৃঢ়তা নির্ভর করে কিন্তু সেই জায়গার বা সেই সমাজের আর্থিক ব্যবস্থার উপর, ঠিক আছে। তো অর্থনৈতিক যতটা ভালো থাকবে তো সেই সমাজের কিন্তু এই যে পাঁচটা ব্যাপার যেমন বললাম, রাষ্ট্র, আইন, ধর্ম, সংস্কৃতি এবং শিক্ষা, এই পাঁচটা বিষয় ততটা ভালোভাবে কিন্তু ডেভেলপ হবে, ঠিক আছে, উন্নত হবে। মার্ক্সীয় তত্ত্ব অনুযায়ী ভিত্তির উপর উপরি কাঠামোকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। উপরি কাঠামোকে কিন্তু নিয়ন্ত্রণ করে ভিত, মানে হলো অর্থনীতি। অর্থনীতি বা আর্থিক অবস্থা যতটা ভালো থাকবে তো এই বিষয়গুলো কিন্তু ততটাই ভালো করে নিয়ন্ত্রণ করা যাবে, ঠিক আছে। অর্থাৎ যার হাতে অর্থনৈতিক ক্ষমতা থাকে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা তারই স্বার্থ রক্ষা করে, ঠিক আছে। আর্থিক দিক থেকে যেই ব্যক্তি বা যেই রাষ্ট্র যতটা বেশি শক্তিশালী হবে রাজনীতিকভাবে বা রাষ্ট্র ব্যবস্থা ক্ষমতা বলো, ঠিক আছে, সমস্ত দিক থেকে কিন্তু তারই স্বার্থে বেশি কাজকর্ম করা হবে। তো এটাই হলো মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি হিসেবে প্রথম যে বক্তব্যটা। দ্বিতীয় নম্বরে রয়েছে রাষ্ট্র একটি শোষণের যন্ত্র। আচ্ছা, উদারনীতিবাদীরা মনে করেন রাষ্ট্র সবার কল্যাণের জন্য কাজ করেন। তো রাষ্ট্র
সবার কল্যাণের জন্য কাজ করেন, এই তত্ত্বটা দেন হচ্ছে উদারনীতিবাদীরা, যারা মনে করেন যে রাষ্ট্র যেন সমাজে সমস্ত শ্রেণীর মানুষের জনকল্যাণের জন্য কাজ করে থাকেন। কিন্তু মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র হলো এক শ্রেণীর উপর অন্য শ্রেণীর আধিপত্য বজায় রাখার একটা ব্যবস্থা। ঠিক আছে, এক শ্রেণীর উপর অন্য শ্রেণী, মানে যেই শ্রেণীর কাছে সম্পত্তির পরিমাণ যত বেশি, সেই শ্রেণী তার নিচু শ্রেণীর উপর কিন্তু ততটাই আধিপত্য বজায় রাখে বা তাদেরকে দমন করে রাখে। ঠিক আছে, পুঁজিবাদী সমাজে রাষ্ট্র হলো বুর্জোয়া বা মালিক শ্রেণীর একটি হাতিয়ার, যা শ্রমিক শ্রেণীকে দমনে ব্যবহার করে থাকে। তো মালিক শ্রেণী বা বুর্জোয়া শ্রেণী হলো এমন এক শ্রেণী যার হাতে যত বেশি পরিমাণে টাকা পয়সা বা ধন সম্পত্তি থাকবে, সেই শ্রেণী কি করবে, শ্রমিক শ্রেণীকে ততটাই বেশি দমন করে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এবং তৃতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হলো শ্রেণী সংগ্রাম। শ্রেণী সংগ্রাম হিসেবে বলা হয়েছে যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতির মূল চালিকা শক্তি হলো শ্রেণী সংগ্রাম। রাজনীতিকে যে মূল যে চালনা করে সেটা হলো শ্রেণী সংগ্রামের মাধ্যমে রাজনীতিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া হয়। সমাজ মূলত দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত থাকে। প্রথম যে শ্রেণীটা হলো সেটা হলো বুর্জোয়া বা মালিক শ্রেণী। ঠিক আছে, এখানে বলা হয়েছে কি যারা উপাদানের মালিক, মানে যারা উৎপাদন করছে বা যেখানে উৎপাদন করা হচ্ছে তো সেই জিনিসগুলোর মালিক যে, ঠিক আছে, কারখানা বলো, জমি বলো, যে কোনো ধরনের জায়গা যেখান থেকে আর্থিক যে লেনদেনটা হয়, তো তাদের মালিক যারা, তাদেরকে বলা হবে এখানে বুর্জোয়া শ্রেণী। এবং সর্বহারা যারা আছে তারা কেবল নিজেদের শ্রম বিক্রি করে বেঁচে থাকে। ঠিক আছে, নিজেদের শ্রম বিক্রি করে কাজকর্ম খেটে খেয়ে নিজেদেরকে বেঁচে রাখার চেষ্টা করে। তো সমাজ যে শ্রেণী সংগ্রাম, বুর্জোয়া এবং সর্বহারা, এই দুটো শ্রেণীর মধ্যে কিন্তু সবসময় কিন্তু সংগ্রামটা চলতে থাকে। ঠিক আছে, রাজনীতি হলো ওই দুই শ্রেণীর মধ্যে ক্ষমতার লড়াই, কে সেই ক্ষমতাটাকে নিতে পারবে। সবসময় কিন্তু এই দুই শ্রেণীর মধ্যে ক্ষমতার জন্য লড়াই হামেশা চলতেই থাকে। ঠিক আছে, তো এটাই হলো মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি রাজনীতির ক্ষেত্রে। ঠিক আছে, রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে। তারপরে যে লাস্টে তিনি বলেছেন 4 নম্বরে যে রাজনীতির অর্থনৈতিক ব্যাখ্যা, আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে রাজনীতিকে কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তো মার্ক্সবাদীরা মনে করেন রাজনৈতিক পরিবর্তনের মূলে থাকে অর্থনৈতিক পরিবর্তন। যে কোনো রাজনৈতিক পরিবর্তন বা রাজনীতিগত যদি পরিবর্তন বলো, উন্নয়ন বলো, সমস্ত কিছুই নির্ভর করবে সেই জায়গায় অর্থনীতির উপর বা অর্থনৈতিক পরিবর্তনের উপর। যখন উৎপাদনের শক্তিগুলোর বিকাশ ঘটে এবং পুরনো উৎপাদন সম্পর্কের সঙ্গে তাদের সংঘাত বাধে, তখনই কিন্তু সমাজে বিপ্লব ঘটে এবং রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়। ঠিক আছে, তো যখনই বলেছে এখানে উৎপাদনের শক্তিগুলো যখন আস্তে আস্তে বাড়বে, যখন টেকনোলজি ধীরে ধীরে আরো উন্নত হতে থাকবে, ঠিক আছে, এবং লেবারও আস্তে আস্তে যখন উন্নত হতে থাকবে, তাদের কার্যকর ক্ষমতাটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন কি হবে, সেই জায়গায় কিন্তু বিকাশ কিন্তু অটোমেটিক্যালি বিকাশ ঘটতে থাকবে। ঠিক আছে, এবং পুরনো উৎপাদন সম্পর্কে তাদের সংঘাত পাবে এবং পুরনো যেই সমস্ত টেকনোলজি, সেই পুরনো টেকনোলজি বলো বা পুরনো লেবার বলো, সেগুলো কিন্তু তারা আর কিন্তু ব্যবহার করবে না। এই জন্য কি তখনই সমাজে বিপ্লব ঘটে। ঠিক আছে, বিপ্লব বা নবজাগরণ, নতুনকে যখন আমরা গ্রহণ করি, পুরনো টেকনোলজির সমস্ত কিছুকে বর্জন করে, এবং এর ফলে কি রাজনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে কি হয়, ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হতে থাকে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার মেন বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।